শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিষিদ্ধ ঘোষিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কালশী পুলিশ বক্সে দেয়া হয় আগুন, ভাঙচুর করা হয় কয়েকটি বাস। আটক চালকদের ছেড়ে দেওয়ার ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানান চালকরা। ভোগান্তিতে পড়ে মানুষ। উৎপাদিত পণ্যের বাজার তৈরি ও শ্রম ঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কলকারখানার বর্জ্যে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে বলেন তিনি। এবং এলাচের দাম এখন আকাশ ছোঁয়া। চট্টগ্রামের খাতুনগঞ্জে 2 মাসে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। সংশ্লিষ্টদের হিসেবে দেশে এলাচের কোনো সংকট নেই। ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে তা হাত বদল করে দাম বাড়ানো হচ্ছে, যাকে ব্যবসা নয় জুয়া বলছেন খোদ ব্যবসায়ীরা। এই অবস্থায় নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ ও অবরোধ করেছে অটোরিকশা চালক ও মালিকরা। পুরো মিরপুর এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। পুলিশের সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দোকানপাট, যানবাহন ভাঙচুর সহ আগুন দেয়া হয় পুলিশ বক্সে। রিপোর্ট করছেন বিপ্লব হাসান। ঘটনার শুরু সকাল 9:30টার পর। অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎই রাস্তায় নেমে আসে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক। রাস্তা অবরোধ করে গলির মাথা থেকে মূল সড়কে চলতে থাকে বিক্ষোভ। গণপরিবহন ভাঙচুর করতে থাকে একের পর এক। পুরো মিরপুরই পরিণত হয় রণক্ষেত্রে। পরের 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়া হয় মিরপুর, পল্লবী, কালশী সহ আশেপাশের পুরো এলাকা। আগুন দেয়া হয় মিরপুরের একটি পুলিশ বক্সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। আমাদের লোকজনকে তারা আক্রমণ করছে আমাদের আত্মরক্ষার জন্য এবং মিরপুরবাসীর আইন শৃঙ্খলা শান্তির জন্য, নিরাপত্তার জন্য যতটুকু আমাদের আইন প্রয়োগ করা প্রয়োজন ছিল ততটুকুই করা হয়েছে। ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের দাবি, হঠাৎ করে চলাচল নিষিদ্ধ করে দেয়ায় তাদের উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে দিশেহারা হয়ে তারা রাস্তায় নেমেছে। সরকার অনুমতি না দিলে আমি কিনতাম না। আমি 2 লাখ টাকা লোন দিলে 3টা গাড়ি কিনছি ভাই। আমার 3টা গাড়ি বসতি নিয়ে গেছে ভাই। আমার চাবিও নাই, গাড়িও নাই, কোন জায়গায় আমি বলতে পারি না ভাই। আমাদের দাবি ওই একটাই, যেহেতু সরকারের দেশে আনছে সেহেতু চালানোর অধিকার তাদের দিতে হবে। আমাদের কেন বন্ধ করবে? আমরা তো পেট চলে, আমরা যে খাই, মা বাবা বউ বাচ্চা সবাই আছে। আমরা তো কিস্তি উঠে গাড়ি কিনছি, আমরা চালাবো কিভাবে? এদিকে অবরোধ হয়ে থাকা পুরো মিরপুর এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানবাহনের অভাবে পায়ে হেঁটেই রওনা দেন পথচারীরা। গেল বুধবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন। এরপর থেকে পুলিশ অভিযান চালিয়েছিল। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুরের কালশী মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, এখন ওখানকার পরিস্থিতি কি, কেমন দেখছেন আপনি? সকাল থেকে যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে যে অটো চালকরা যারা রাস্তায় নেমেছিলেন, কিছুটা এখন থমথমে অবস্থা বিরাজ করছে এই কালশী মোড়। বিশেষ করে এই জায়গাতে 2টি পুলিশ বক্সে তারা বিক্ষুব্ধ পিকেটার যারা, তারা আগুন দিয়েছিলেন ব্যাটারি চালিত রিক্সা চালককে। এখানে অবস্থা দেখলে আসলে বুঝতে পারবেন, চারপাশেই যে অবস্থা আসলে দেখছেন, সাধারণ মানুষ এখানে ঘর থেকে কেউ বেরোচ্ছে না, কারণ আশপাশে পিকেটার এবং যারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালান তারা কিন্তু বারবারই বেরিয়ে আসছেন এবং পুলিশ তাদের বাধা দিচ্ছেন যেন মূল সড়কটা বন্ধ না হয়। কিন্তু পুলিশ তাদেরকে সকাল থেকে চেষ্টা করেছেন যে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার। শেষমেশ
মিরপুরের কালশিট রাস্তা থেকে বিকেল 5টার দিকে তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে দেয় এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়, এখন পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তবে স্থানীয় লোকজন এবং যারা ব্যাটারি চালিত রিক্সা চালান তারা কিন্তু এখনও সড়কে অবস্থান করছেন, পাশাপাশি পুলিশও আছেন। তবে কোনো কিছু বাধা নেই, পুলিশের কোনো বাধা নেই, অথবা ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তারাও কোনো কিছুতে বাধা দিচ্ছে না। তবে তারা একটা স্থায়ী সমাধান চাচ্ছেন, কারণ তারা বারবারই বলছেন যে আমরা এই পেশাতে অনেক কিছু লগ্নি করেছি। যে সংসদ সদস্য তিনি বারবারই আশ্বাস দিয়েছেন যে এখানে যারা 2টি রিক্সা কিনেছেন কি 1টি রিক্সা কিনেছেন তাদেরকে চলাচলের জন্য আমরা যেন কর্মসংস্থান অন্যান্য ব্যবস্থা করতে পারি, সেই সঙ্গে তাদের জন্য আমরা যেন এমন ভাবে চলতে পারি যা তাদের জন্য সেই আগের জায়গাতে অবস্থানে ফিরে আসতে পারে। কিন্তু স্থানীয় জনগণ এবং যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা রাস্তায় নামিয়েছিলেন তারা বলছেন, যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা রাস্তায় নামিয়েছিলেন তারা বলছেন যে এভাবে আসলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু 2016 সালে যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা ছিল ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলতে পারবে না, সে কথা আমরা পুলিশকে বলেছি যে সেই সময় থেকে আপনারা কেন ব্যবস্থা নেননি, আজকে কেন ব্যবস্থা বলছে যে এটা মাহমুদ বুঝতে পারছি, কিন্তু এটার আসলে ব্যবস্থা নেওয়া উভয় পক্ষই বলছে যে একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং এটা আসলে নিতেই হবে। দর্শক, মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর জানালেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ডিজিটাল বা প্রযুক্তিগতভাবে বিশ্ব এগিয়ে গেলেও দেশে যেন মানুষ কর্মহীন না হয় সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 7 দিনব্যাপী 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। 350-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অনন্য অবদান রাখায় 7 ক্যাটাগরিতে 7 জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরেই আওয়ামী লীগ সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের প্রসারে জোর দিয়েছে। তাই এই খাতের উদ্যোক্তাদের দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান তিনি। দেশে শ্রম ঘন শিল্প গড়ে তোলার তাগিদও দেন সরকার প্রধান। চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। অর্থনৈতিক উন্নয়নে শিল্প কারখানা জরুরি, তবে বর্জ্য দিয়ে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিকদের দৃষ্টি দিতে আবারও গুরুত্ব দেন বঙ্গবন্ধু কন্যা। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদের আগে 2 মাসের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে এর দাম বাড়ানো হচ্ছে, যা নিয়ন্ত্রণ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরাই। আব্দুল্লাহ রাকিবকে সাথে নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে ও রবিউল টিপু। সুঘ্রাণের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজিতে দাম উঠেছে ৩৫০০ টাকারও বেশি। এখন এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা ২৮০০ টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার ২৯০০, ২৯৫০।
চট্টগ্রাম কাস্টমস দিয়ে আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 64 চালানে আমদানি করা এলাচের রাজস্ব সহ দাম পড়েছে 1264 টাকা 22 পয়সা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদের সর্বোচ্চ খরচ ধরে হিসাব করলেও প্রতি কেজি এলাচ ১৫০০ টাকার বেশি হওয়ার কথা নয়। দেশে বছরে এলাচের চাহিদা প্রায় ৭৬০০ টন। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থ বছরে এরই মধ্যে প্রায় ৮০০০ টন এলাচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৬০০০ মেট্রিক টনের বেশি দেশে এসেছে। আইপি অনুমোদনের পথে আছে আরও, তাই বর্তমানে এলাচের কোনো সংকট নেই। আশা করি সামনের ২ মাসে আমাদের মোর দেন 1000 মেট্রিক টন চলে আসবে। সুতরাং আমদানির ক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে কোনো ক্ষেত্রেই আমদানি এখানে কম হবে না। পর্যাপ্ত পরিমাণে আমাদের আইপি দেওয়া আছে হেড অফিস থেকে, এবং সেই আইপি অনুসারে আমদানিকারকরা প্রতিদিন এই এলাচ বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আমদানি কম হওয়ার কিংবা বাজারে ক্রাইসিস হওয়ার এই ধরনের কোনো ইস্যু আমাদের দেশে নাই। তাহলে এমন মূল্য বৃদ্ধির কারণ কি? পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় পণ্যটি আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিউ স্লিপের মাধ্যমে পণ্য বুকিং দেয় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। বছরে ৭০০০ টনের মতো চাহিদা হলেও প্রতিদিনই ডিউ স্লিপের মাধ্যমে এখানে এলাচ ট্রেডিং হয় প্রায় ১০০০ টন। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলছে এলাচের দামের ওঠানামা। ট্রেডিং এর মাধ্যমেও এটা একটু হাত বদল হওয়ার কারণে, স্লিপের হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে, তবে ৪০০০ ক্রস করছিল। আইনগত বৈধতা না থাকলেও খাতুনগঞ্জের এই ডিউ স্লিপ ব্যবসার রমরমা হাট বসে হাজী সোনামিয়া মার্কেট ও হক মার্কেট ঘিরে, যাতে কয়েকটি ছাড়া অন্য দোকানগুলোতে নেই নাম ফলক। খাতুনগঞ্জের সব ব্যবসা সকাল থেকে শুরু হলেও এখানে দুপুর ২টা থেকে হয়। সকালে বন্ধ পেলেও দুপুরে দেখা যায় মার্কেটের নিচতলায় গলিতে শতাধিক মানুষের জটলা, যাদের সবাই ডিউ স্লিপ ব্যবসায়ী। মার্কেটের কোনো প্রতিষ্ঠানে এলাচের দেখা নেই, তবু ঝুঁকি নিয়ে অল্প সময়ে লাভের আশায় এই চক্রে জড়িয়েছেন নানা বয়সী মানুষ। কোনো গ্যারান্টি নেই, কোনো কাগজপত্র নেই। এখানে আপনি যদি তদন্ত করতে চান, সোর্স লাগাতে হবে। আপনি সাংবাদিকের ক্যামেরা এসে ধরতে পারবেন না। পাইলে ভালো, না পাইলে খারাপ। এটা কি পেলে বিজনেস, না পেলে জুয়া। এখানে স্লিপ কিনতে হলে মানে টাইপ পিটিশন দিয়ে মানে ৪-৫ দিন ১০ দিন মেয়াদে নিতে হয়। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। এসব নিয়ন্ত্রণ করে কয়েকটি ডিউ স্লিপ ট্রেডিং প্রতিষ্ঠান। সংবাদ সংগ্রহ করতে গেলে তর্কে জড়ায় কয়েকজন। অবশ্য নাম ফলকহীন এসব প্রতিষ্ঠানের দাবি বাজার নিয়ন্ত্রণ করে না তারা। আমরা একটা সোদা দিয়ে বলে যে সোদা অমুকের কাছে আছে, অমুক দিয়ে দিচ্ছে, ব্যাস গেল। ট্রেডিং হয় এই মার্কেটটাতে, হ্যান্ড টু হ্যান্ড ট্রেডিং হয়। এখানে ইম্পোর্টার থেকে আপনি নেবেন, আপনার থেকে আরেকজন নেবে, আরেকজন থেকে আরেকজন নেবে, এটাতে ট্রেডিং হচ্ছে। এর সাথে কি আমদানিকারকরাও জড়িত? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তা অস্বীকার করেন আমদানিকারকরা। ৩৩ লাখ টাকা এক টনের দাম, তাহলে ৩০,০০০ টাকা দিয়েছিলি বেচা মানে ওই টাকাটা তো প্রফিট হবে। ও টাকা থাকলে না টাকা ঢুকাইতে পারবে। এই ধরনের কার্যক্রমের জন্য মার্কেটটা আসলে অস্থিরতা করতেছে। কোনো পণ্য মজুদ না থাকলেও কেবল স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। এই প্রক্রিয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান তারা। যে এলাচগুলো ঢাকার বাজারে হচ্ছে ৩,০০০ টাকা, একেই ডেটের এই বাজারে এখানে হচ্ছে যে আপনার প্রায় ৪১০০ টাকা পর্যন্ত চলে গেছে। এখন হঠাৎ করে কমে ধরেন আবার ৩৩০০ টাকা, আবার ৩৬০০ টাকা হয়ে গেছে। অর্থাৎ এইগুলো কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী না, আমি বলবো এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্কর। দুদিনের ব্যবধানে যে এলাচের দাম বেড়েছে ৫০০ টাকা। এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। আরএস জাম্বো, এলএমজি, এসএমজি, জেবিসি ও এসবি সহ বিভিন্ন নামের ও গ্রেডের এলাচ রয়েছে। আমদানি হওয়া সিংহভাগ এলাচ আসে গুয়াতেমালা থেকে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। মেট্রো রেলে 15% ভ্যাট বসিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ভুল বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে ডিএমটিসিএল আয়োজিত এক সেমিনারে তিনি জানান, বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। একই অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানের দখল ছাড়তে আহ্বান জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানির প্রতি।
যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে ভাড়াও বাড়বে সমানুপাতিক হারে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL আয়োজিত মেট্রো রেল ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আজ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 15% ভ্যাট ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এর আগে DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেল লাইন 6 এর পথ। এ অংশে নতুন করে যুক্ত হবে আরো 5টি স্টেশন। দিয়াবাড়ি বাজার, তারপরে সোনারগাঁও, তারপরে টঙ্গী বাজার, তারপরে টঙ্গী নাম্বার অফ স্টেশন হবে 5টা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানে DMTCL এর শপিং কমপ্লেক্স বানানোর পরিকল্পনার সমালোচনা করে সিটি কর্পোরেশনের সম্পত্তি সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। ফার্মগেটে বলে কোনো দোকানপাট নাই, এজন্য আনোয়ারা মাঠটিকে দোকানপাট করার জন্য এখানে যেন মাল্টি কমপ্লেক্স হয়। বিনয়ের সাথে অনুরোধ করব, আনোয়ারা পার্কটিকে অবশ্যই আমরা যেন খেলার মাঠ করতে পারি ফার্মগেটের জন্য, এটি বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ খেলার মাঠ যদি না থাকে আমাদের, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট করতে পারবে না। এটিকে যত শীঘ্রই যদি আমাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়, আমরা আবার সবুজায়ন করে দিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ABM আব্দুল্লাহ নুরি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি সহ অন্যান্যরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে স্মার্ট OMS কার্ডের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। সকালে মিরপুর আনসার ক্যাম্প বাস স্ট্যান্ডে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, এর ফলে এক ব্যক্তির একাধিকবার চাল ও আটা নেওয়া বন্ধ হবে। সারা দেশে 14 লাখ উপকারভোগী এই কার্ডের মাধ্যমে OMS এর চাল ও আটা সংগ্রহ করতে পারবে। ভবিষ্যতে এই কার্যক্রমে আরও বেশি উপকারভোগীকে যুক্ত করা হবে। মন্ত্রী জানান, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রদান করতে চায় সরকার, সেজন্য চলতি বড় মৌসুমে সরকার প্রতি কেজি ধানের দাম 2 টাকা বাড়িয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কূটনৈতিকভাবে যেমন কাজ করছে, তেমনি আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। সরকার আশা করছে এই মামলার রায় বাংলাদেশের পক্ষে আসবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিদেশি সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ও ক্যাবের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, দেশটির বর্তমানে যে অবস্থা সেটি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনের অনুকূলে নেই। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে তিনি জানান, সেখানে কেউ গুরুতর আহত হয়নি। পাশের দেশ উজবেকিস্তানে নিয়োজিত দূতকে এরই মধ্যে দেশটিতে পাঠানো হয়েছে। কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন আরেক বাংলাদেশি। আজ বাংলাদেশ স্থানীয় সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় পা রাখেন চট্টগ্রামের ডাক্তার বাবর আলী। অবশেষে পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা। ভার্টিক্যাল ড্রিমার্স টিম ঠিক যেভাবে এভারেস্ট বিজয়ের ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবেই মাছরাঙা টেলিভিশনও জানিয়ে দিচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয়ের বার্তা। পর্বতারোহীদের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের ঘোষণায় বলা হয়, 11 বছর প্রতীক্ষার পর আজ এভারেস্ট চূড়ায় উড়ছে লাল সবুজ পতাকা। ঠিক শুনছেন, আমাদের স্বপ্ন সারথী বাবর আলী আজ সকাল স্থানীয় সময় 8:30, বাংলাদেশ সময় 8:45 আকাশ ছুঁয়েছে।
8:30 বাজে দোনোজন একসাথে নক দিল যে বাবর সামিটে, নেপাল সময় 8:30 বাজে মানে বাংলাদেশে 8:45 সে ওইখানে পৌঁছেছে। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে। 22 তারিখ সে বেস ক্যাম্পে নেমে আসবে যদি সব ঠিক থাকে আল্লাহর রহমতে। দেশে ফিরার সম্ভাব্য তারিখ হচ্ছে 3 জানুয়ারি। চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী পেশায় চিকিৎসক হলেও পর্বতজয় তার নেশা। আমি বাবর আলীকে অভিনন্দন জানাই তার এই বিশাল অর্জনের জন্য। এই যে একটা যাত্রা, এই যাত্রায় আরো অনেক বাংলাদেশি যুক্ত হবে ভবিষ্যতে, কিন্তু আজকের এই দিনটা বাবর আলীর জন্য, আমরা তার জন্য গর্বিত। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্রে হিউস্টন পৌঁছে নিয়মিত অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে জিমে প্র্যাকটিস করেছেন রিয়াদ, সাকিব, মুস্তাফিজরা। ক্রিকেটারদের জিম অনুশীলন ছিল হালকা মেজাজের। কিছুদিন আগে ঝড়ের কারণে বাংলাদেশ এখনো মাঠের অনুশীলন শুরু করতে না পারাতেই জিম সেশনে ব্যস্ত ছিল তারা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হবে 3টি টি-20। এরপর বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলবে 2 দল। 28 তারিখ সেটার ভেন্যু হিউস্টন। মূল আসরের আগে এরপর 1 জুন ভারতের বিপক্ষে বাকি প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের ভেন্যু এখনো জানায়নি আইসিসি। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে হিউস্টনে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভোগান্তিতে মানুষ। উৎপাদিত পণ্যের বাজার তৈরি ও শ্রমঘন শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা উদ্বোধন। ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে চট্টগ্রামে বাড়ানো হচ্ছে এলাচের দাম। 2 মাসে হয়েছে দ্বিগুণ। নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।